তো আজকে হচ্ছে 29শে সেপ্টেম্বর 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 62তম ক্লাস এবং সাক্ষ্য আইনের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব, দেখেন এখানে 6 নাম্বার প্রশ্নটা পরীক্ষায় প্রশ্ন আসে যে ওরা আসতে পারে আর কি, যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। মানে ওরাল এভিডেন্স মানে হচ্ছে মৌখিক সাক্ষ্য মাস্ট বি ডিরেক্ট, মানে প্রত্যক্ষ হতে হবে। তার আগে আমরা গতদিন সাক্ষ্য আইন শুরু করেছিলাম। সাক্ষ্য আইনের 1 নাম্বার প্রশ্ন থেকে 1 নাম্বার প্রশ্নে পড়েছিলাম যে দলিল কি, তারপরে দালিলিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি আলোচনা করুন। তো দলিলের আমাদের সাক্ষ্য আইনের যত সংজ্ঞা আছে সকল সংজ্ঞা প্রদান করা হয়েছে 3 ধারায়। আমি একটু গত দিনের পড়া একটু রিভিউ করতেছি, তারপরে আজকের পড়া যাতে নতুন অনেকে আছে ধরতে পারেন। যে গতদিন আমরা পড়েছিলাম যে আমাদের সাক্ষ্য আইনে সাক্ষ্য হচ্ছে 2022 সালের সংশোধনীর আগ পর্যন্ত সাক্ষ্য ছিল 2 প্রকার। একটা হলো মৌখিক সাক্ষ্য আর একটা হলো দালিলিক সাক্ষ্য। কিন্তু বর্তমানে 2022 সালের সংশোধনী অনুযায়ী সাক্ষ্য হচ্ছে আপনার 3 প্রকার: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য আর একটা হলো ফরেন্সিক সাক্ষ্য বা শারীরিক সাক্ষ্য। তো এই আরেকটা আছে যে যদি বলে ডিজিটাল রেকর্ডস, ডিজিটাল রেকর্ডস অ্যাকচুয়ালি দালিলিক সাক্ষ্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ডিজিটাল রেকর্ডস কি? এই যে অডিও ভিডিও, আপনার এই যে সিসিটিভি ফুটেজ, এগুলা যা আছে সবগুলো হচ্ছে কি ডিজিটাল রেকর্ড। তো ডিজিটাল রেকর্ড এক ধরনের দালিলিক সাক্ষ্য। তো এরপরে আমরা পড়েছিলাম যে মৌখিক সাক্ষ্য আসলে কারে বলে। মৌখিক সাক্ষ্য হচ্ছে যে আদালতে উপস্থিত হয়ে যে যে ঘটনা সে দেখেছে সেই ঘটনা সম্পর্কে মুখ দিয়ে কোনো বিবৃতি দিলে সেটার বলে মৌখিক সাক্ষ্য। আর মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছিল ধারা 59 আর ধারা 60। 59 ধারায় বলা হয়েছিল যে ডকুমেন্ট ছাড়া অর্থাৎ দলিল ছাড়া সকল প্রকারের সাক্ষ্য মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, অর্থাৎ দলিলের বিষয়বস্তু কখনো মুখের কথা দিয়ে প্রমাণ করা যায় না। এবং 60 ধারায় বলা হয়েছিল মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এটার অর্থ কি? এটার অর্থ হলো যদি কেউ মৌখিক সাক্ষ্য দিতে চায় তাকে ওই ঘটনা তাকে দেখতে হবে, নাহলে শুনতে হবে, নাহলে ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে হবে। কিন্তু আপনি আর একজনের কাছ থেকে ঘটনা শুনছেন, এই ধরনের মৌখিক সাক্ষ্য যদি আপনি দেন সেটা 60 ধারা অনুযায়ী গ্রহণযোগ্য হবে না। 60 ধারা অনুযায়ী মৌখিক সাক্ষ্যকে গ্রহণযোগ্য করতে হলে ওরাল এভিডেন্স সর্বদাই কি হতে হবে? প্রত্যক্ষ হতে হবে। এছাড়া আমরা গতদিন পড়েছিলাম দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা। দালিলিক সাক্ষ্য কাকে বলে? প্রথমে আছে দলিলের সংজ্ঞা। যদি কোনো পদার্থ বা কোনো বস্তুর উপরে যদি আপনার লেখে অথবা কোনো চিহ্ন আঁকে অথবা কোনো সংখ্যা দেয় বা অক্ষর দেয় ভবিষ্যতে ব্যবহারের উদ্দেশ্যে, তখন সেটারে বলে দলিল। আপনি দেওয়ালে কিছু লিখলে দেওয়ালে একটা দলিল। আপনাদের আমি একটু আগে যে প্রশ্ন এবং উত্তরপত্র দিলাম এটা একটা দলিল। তো দালিলিক সাক্ষ্য কাকে বলে? আদালতে পরিদর্শনের উদ্দেশ্যে যদি এই দলিল সমূহ আদালতে উপস্থাপন করা হয় তাকে কি বলে? দালিলিক সাক্ষ্য। এখন দালিলিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে 61 থেকে, আমরা মোটামুটি 61 থেকে 73 পর্যন্ত। বাট আমরা 61 থেকে দালিলিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি পড়ছিলাম 61 থেকে 65 পর্যন্ত। 61 থেকে 65, 61 দ্বারায় বলা হয়েছিল যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। এখন প্রাথমিক সাক্ষ্য আর মাধ্যমিক সাক্ষ্য কি, এটার সংজ্ঞা দিতে আবার 62 আর 63-তে। 62 ধারায় বলছে যে স্বয়ং যে মূল দলিল সেটারে কি বলে? প্রাথমিক সাক্ষ্য। আর মূল দলিলের যে সার্টিফাইড কপি বলেন, দেখে দেখে লেখছে, ছবি তুলছে, ফটোকপি করছে, এটারে বলে কি? মাধ্যমিক সাক্ষ্য। 62 ধারায় দিছে প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা। 63 ধারায় 5 প্রকার সংজ্ঞা, 5 প্রকার দলিলে বলতেছে মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য। তবে 61 ধারায় যদিও বলছিল যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়, কিন্তু 64 ধারায় এসে বলল যে ব্যতিক্রম ছাড়া সবসময় দলিল প্রমাণ করতে হবে প্রাথমিক সাক্ষ্য দ্বারা। মানে যদি আপনার মূল দলিল থাকে মূল দলিল দিয়েই প্রমাণ করতে হবে। তবে যদি মূল দলিল হারাই যায়, তারপরে সরকারি দলিল হয়, আদালতে হাজির করার সময় ও ব্যয় সাপেক্ষ, বিশেষ ব্যতিক্রম প্রেক্ষাপটে এই মূল দলিলের ফটোকপি দ্বারাও প্রমাণ করা যাবে। এখন কোন কোন প্রেক্ষাপটে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা কোনো দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে সেটা আবার বলছে 65 ধারায়। কয়টা ক্ষেত্রে? 7টা ক্ষেত্রে। এটা আমরা 7টা ক্ষেত্র বিস্তারিত করেছিলাম। যে যার যার বিরুদ্ধে দলিল প্রমাণ করা হবে সে যদি স্বীকার করে নাই, সরকারি দলিল হলে, নোটিশ দিছে তারপরেও দলিল হাজির করে না, দলিলটা যদি মানে হারাই যায়, দলিলটা যদি আদালতে হাজির করা মানে বিপজ্জনক হয় বা সুবিধাজনক না হয়, এই সকল এরকম 7টা ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায়। এ হলো গতদিন পড়ছিলাম। ফরেনসিক সাক্ষ্য কাকে বলে? ফরেনসিক সাক্ষ্য হলো আপনার শরীরের যত উপাদান আছে এই সকল উপাদান রিলেটেড স্বাক্ষরে ফরেনসিক সাক্ষ্য বলে। যেরকম রক্ত পরীক্ষা,
তারপরে বীর্য, তারপরে আপনার এই যে যে আপনার বিভিন্ন শরীর অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এগুলো সব কি ফরেনসিক ডিএনএ, ডিএনএ রিপোর্ট এক প্রকারের কি সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য। তো এগুলা ছাড়া আর কতদিন আমরা আর একটু করছিলাম, সেটা হচ্ছে যে আপনাদেরকে তার রিভিউ করতেছি, সেটা হলো বললো যে যে যদি কোনো দলিল সত্যায়িত করা বা প্রত্যায়িত করা বাধ্যতামূলক হয়, তাহলে এই দলিল প্রমাণের পদ্ধতি কি। 68 তারাই বলছে যে দলিলের বিষয়বস্তু প্রমাণের জন্য কয়জন প্রত্যয়নকারী সাক্ষীর দরকার, একজন, সর্বনিম্ন একজন অবশ্যই লাগবে। তবে দলিলটি যদি রেজিস্ট্রিকৃত হয় তাহলে কি একজনেরও লাগবে না। তবে দলিলটি রেজিস্ট্রিকৃত কিন্তু যে দলিল সম্পাদন করেছিল সে যদি আবার সম্পাদনের বিষয়বস্তু কি করে অস্বীকার করে, তাইলে আবার একজনে লাগবে। আর উইল রেজিস্ট্রিকৃত হোক বা না হোক সবসময় কি একজনে লাগবে। এটা বলছে আমরা 68 দ্বারা। এবং 69 দ্বারা করছিলাম যে দলিল নিবন্ধন যদি প্রত্যয়ন করা বাধ্যতামূলক হয়, এখন প্রত্যয়নকারী সাক্ষী যদি মারা যায়, হারায় যায়, খুঁজে পাওয়া না যায়, তাহলে দলিলের বিষয়বস্তু ওই প্রত্যয়নকারী সাক্ষীর স্বাক্ষর দ্বারা এবং যে দলিল সম্পাদন করেছিল তার হাতের লেখা বা স্বাক্ষর দ্বারা প্রমাণ করা যাবে। এটা পড়ছিলাম কত দ্বারাই, 69 দ্বারাই। এরপরে আর একটা প্রশ্ন আমরা পড়ছিলাম যে কতদিন যেটা পড়ছিলাম যে উইটনেসেস আর দ্য আইস অ্যান্ড ইয়ার অফ জাস্টিস, মানে সাক্ষীরাই হলো কোনো মামলার ন্যায় বিচারের কি প্রাণ। এটার ব্যাখ্যা হচ্ছে এভাবে আমরা পড়ছিলাম যে সাধারণত একটা মামলায়, দেওয়ানি মামলা বলেন বা ফৌজদারি মামলা বলেন, এটা দায়ের করে বাদী, অথবা ফৌজদারি মামলা হলে নালিশকারী বা রাষ্ট্রপক্ষ সংবাদদাতা। এখন সে দাবি করলেই তো হয় না, দাবি করলেই তার পক্ষে আদালত রায় দিবে না, তারে ওই মামলাটা আবার প্রমাণ করতে হয় কিসের দ্বারা, সাক্ষীদের দ্বারা। সাক্ষীদের দ্বারা যদি আপনি প্রমাণ না করেন, যতই আপনি সত্য দাবি করেন না কেন, আপনার দাবির ভিত্তিতে কিন্তু আপনার রায় দিবে না। তাই এটা একজন আইনবিদ এবং দার্শনিক জেরেমি বেনথাম, এটা আপনি একবার পড়লেই পারবেন যে উইটনেসেস আর দা আইস অ্যান্ড ইয়ার অফ জাস্টিস। এছাড়া আমরা গতদিন আর একটা জিনিস পড়েছিলাম যে মৌখিক সাক্ষ্য দ্বারা, সরি দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, মানে কিছু কিছু ক্ষেত্র আছে সেই সকল ক্ষেত্রে অবশ্যই আপনার দলিলই দেখাইতে হবে, ওই জায়গায় মুখের কথায় কোনো কাজ হবে না। তো এই ক্ষেত্রগুলো কি কি, এটা মোটামুটি তো আগে তো আমরা 59 দ্বারাই বলছে যে দলিলের বিষয়বস্তু কখনো মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না। আবার 61 দ্বারাই বলছে যে দলিল প্রমাণ করা যায় প্রাথমিক সাক্ষ্য দ্বারা, আবার কি মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। এছাড়া 91, 92, 93, 94 ধারায় কতগুলা ক্ষেত্র বলছে সে সকল ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দিলে হবে না, সে সকল ক্ষেত্রে কি দেওয়া লাগবে, দালিলিক সাক্ষ্যই দিতে হবে। এরপরে আমরা আজকে যেটা পড়বো সেটাই চলে আসি। দেখেন, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এই কথাটা বলা হয়েছে 60 ধারায়। কত ধারায়, 60 ধারায়। দেখেন, আদালতে কোন কোন বিষয়ে মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে সে সম্পর্কে সাক্ষ্য আইনে 60 ধারায় আলোচনা করা হয়েছে। 60 ধারায় বলা হয়েছে যে মৌখিক সাক্ষ্য সর্বদা, আন্ডারলাইন করেন, প্রত্যক্ষ হতে হবে। আসতে পারে, কোনোদিন আসে নাই, আসতে পারে যে বলবে যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। প্রত্যক্ষ বলতে বোঝায় অর্থাৎ মৌখিক সাক্ষ্য প্রদানকারী সাক্ষী যে বিষয়ে দেখা যেতে পারে সেই বিষয়ে কি দেখেছে, যে বিষয়ে শ্রবণ করা যেতে পারে সে বিষয়ে কি শ্রবণ করেছে, এবং যে বিষয় ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যেতে পারে সেটা ইন্দ্রিয় দ্বারা কি উপলব্ধি করেছে। এখন ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্টেড, পরীক্ষায় প্রশ্ন আসে যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্টেড ব্যতিক্রম কি। যে মৌখিক সাক্ষ্য তো সর্বদা প্রত্যক্ষ হতে হলে বুঝলাম, তাহলে কখনো কি যদি অন্য কারো কথা শুনি, তাহলে সেই সাক্ষ্য কি, শোনা সাক্ষ্য কি শোনা সাক্ষ্য কি কখনোই গ্রহণযোগ্য হবে না, হবে, বাট সেটা 60 দ্বারাই গ্রহণযোগ্য হবে না। তার আগে আমরা একটু চলে আসি যে যদি প্রশ্ন এভাবে আসে যে 6 নাম্বার দেখেন, শ্রুত সাক্ষ্য, শোনা সাক্ষ্য বা এআরসি এভিডেন্স কাকে বলে। একই কথা, বাংলায় বলে শ্রুত সাক্ষ্য, শোনা সাক্ষ্য, আর একটা হলো জনশ্রুত সাক্ষ্য, ইংলিশে বলে কি হেয়ারস এভিডেন্স। দেখেন, আদালতে কোন কোন বিষয়ে মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে সেই বিষয়ে সাক্ষ্য আইনে 60 ধারায় আলোচনা করা হয়েছে। 60 ধারায় বলা হয়েছে যে মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ মৌখিক সাক্ষ্য প্রদানকারী সাক্ষী যে বিষয়ে দেখা যেতে পারে সে তা দেখেছে, যে বিষয়ে শ্রবণ করা যেতে পারে সে তা শ্রবণ করেছে, যে বিষয়ে ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যেতে পারে সে তা উপলব্ধি বা অনুভব করেছে। অন্যদিকে সাক্ষ্য সংগঠিত হতে দেখে নাই বা নিজ কানে শোনে নাই বা নিজ ইন্দ্রিয় দ্বারা অনুভব করে নাই, এমন কোন বিষয়ে সাক্ষ্য প্রদান করা হলো জনশ্রুত সাক্ষ্য বা কি হেয়ারসে এভিডেন্স। তো গতদিন এটা আমরা একটু পড়ছিলাম, তারপরেও আর একবার একটু পড়ি ধারাবাহিকতার জন্য। দেখেন উদাহরণটা পড়ি যে বদরুলকে জখম করে হত্যা করার জন্য আমান অভিযুক্ত। এ জায়গায় মারা গেছে বদরুল, আসামি হচ্ছে কে, আমান। চন্দন, ডিউক, ইমরান, ফখরুল এবং গণেশ হলো সাক্ষী। আসামি হলো আমান,
আর এই মামলায় সাক্ষী হলো 1 2 3 4 5 জন। তো চন্দন বলে যে সে দেখেছে, মানে চন্দন দেখেছে আমান বদরুলকে জখম করতে। চন্দন বলতেছে যে আমি নিজের চোখে সরাসরি দেখছি আমান আঘাত করতেছে কারে, বদরুলকে। তাহলে এটা কি সাক্ষ্য বলেন তো? প্রথমত মৌখিক সাক্ষ্য, দ্বিতীয়ত এটা হলো প্রত্যক্ষ সাক্ষ্য। কেন? কারণ সে যা দেখছে সেই বিষয়ে বিবৃতি দিতে। তারপরে দেখেন, ডিউক বলে যে সে বদরুলের চিৎকার শুনেছে যে আমান তাকে জখম করেছে। ডিউক বলতেছে যে আমি শুনছি, আমার দেখার সুযোগ ছিল না, বাট আমি শুনছি। যে শুনছি বলতে যে চিৎকার শুনছে, কার চিৎকার? বদরুলের চিৎকার। যে সে জোরে জোরে চিৎকার করে বলতেছে যে আমান আমারে আর কুপায়ও না, আমারে আর মেরো না। এটা শুনছে কে? ডিউক। তাহলে ডিউকের সাক্ষ্য এটা শুনলেও শোনা সাক্ষ্য না, এটা কি সাক্ষ্য? কারণ এটা তো সে আর কারো কাছ থেকে শুনে নাই, স্বয়ং নিজে শুনছে। জি। তারপরটা দেখে, ইমরান বলে যে সে আমানকে দেখেছে একটি রক্ত মাখা ছুরি নিয়ে দৌড়াইতে। ধরেন ইমরান আমাদের নিচে যে সামনের যে দোকানদার আছে তার নাম ইমরান। হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ছাদের উপরে। এখন ছাদের উপরে কি হয়েছে না না হয়েছে দোকানদার তো তা জানে না, বাট দোকানদার দেখছে যে একজন আমান রে ছুরি মাখা, রক্ত মাখা ছুরি নিয়ে দৌড়াতে, এবং বদরুলকে রক্ত মাখা জামা পরিধান অবস্থায় দেখেছে। ইমরান বলতেছে যে কে কারে হত্যা করছে তা আমি জানি না, তবে আমি অমুকরে ছুরি নিয়ে দৌড়াইতে দেখছি, আর অমুকের গায়ে কি দেখছি, জখম করা অবস্থায় তাকে দেখছি। তো এর সাক্ষ্য কি সাক্ষ্য বলেন? প্রত্যক্ষ সাক্ষ্য। পরেরটা দেখেন, ফখরুল একজন ডাক্তার। ফখরুল বলে যে যে অস্ত্র যে অস্ত্র ফখরুল একজন ডাক্তার, সে বলতেছে যে অস্ত্র আমানের দখলে পাওয়া গেছে সেই অস্ত্র দিয়ে সম্ভবত বদরুলকে জখম করা হতে পারে। ডাক্তার সাহেব বলতেছে যে যে অস্ত্র আসামির কাছে পাওয়া গেছে আর ভিকটিমের দেহে যে জখমের চিহ্ন পাওয়া গেছে, এই দুইটার কি একই অস্ত্র? এই দুইটা অস্ত্রের কি আছে? মিল আছে, যা বদরুলের মৃত্যু ঘটিয়েছে। তাহলে ডাক্তার তো কে কারে খুন করছে দেখে নাই, বাট সে যতটুকু অবজার্ভ করছে সেই রিলেটেড সে যে বিবৃতিটা দিছে এটা মৌখিক সাক্ষ্য এবং কি সাক্ষ্য? প্রত্যক্ষ সাক্ষ্য। গণেশ বলে যে সে চন্দনের নিকট হতে শুনেছে যে চন্দন দেখেছে। গণেশ কিন্তু কার কাছ থেকে শুনছে? চন্দনের নিকট হতে শুনেছে যে চন্দন দেখেছে আমান বদরুলকে জখম করেছে। তাহলে গণেশ কি এটা সরাসরি দেখছে? সে তো আর একজনের কাছ থেকে কি শুনছে। এই ক্ষেত্রে চন্দন, ডিউক, ইমরান এবং ফখরুলের সাক্ষ্য হলো প্রত্যক্ষ সাক্ষ্য, কিন্তু গণেশের সাক্ষ্য হলো কি সাক্ষ্য? শোনা সাক্ষ্য। সুতরাং চন্দন, ডিউক, ইমরান এবং ফখরুলের মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হয়, তা গ্রহণযোগ্য হবে। কিন্তু গণেশের সাক্ষ্য শোনা সাক্ষ্য বা জনশ্রুত সাক্ষ্য বা হেয়ার্স এভিডেন্স হয়, তা কি গ্রহণযোগ্য নয়। বুঝেন কিনা? এখন প্রশ্ন এসে যায় যে তাহলে কি কখনোই শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না? হবে। কোন কোন ক্ষেত্রে হবে সেটা দেখেন। সাধারণত সাক্ষ্য আইনে জনশ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক নয়, তবে কিছু ব্যতিক্রম ক্ষেত্রে জনশ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। যথা: এক, সংগঠিত ব্যাপার নীতি বা রেস গেস্টি নীতির ক্ষেত্রে। আমাদের সাক্ষ্য আইনের এটা হলো 6 ধারায় আলোচনা করছে। কত ধারায়? 6 ধারায়। সংগঠিত ব্যাপার নীতি বা রেস গেস্টি নীতির ক্ষেত্রে। 2 নাম্বার, সাক্ষ্য আইনের 32 ও 33 ধারার ক্ষেত্রে। 32 এবং 33 ধারা আমরা সামনে পড়বো, এখানেই পড়বো। 32 এবং 33 ধারায় বলছে কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার আগে যদি সে কোনো কথা বলে যায়, তাহলে সেই কথাটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হতে পারে। যার কাছে বলে গেল সে তো শুনতে, তা এটা বিস্তারিত পড়বো। এছাড়া স্বীকৃতি এবং দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে, স্বীকৃতি দোষ স্বীকার কি সেটাও একটু পরে আসতেছি। স্বীকৃতি আর দোষ স্বীকার সম্পর্কে আলোচনা করছে 17 থেকে 31। 17 থেকে 31 এই তিনটা ক্ষেত্রে জনশ্রুত সাক্ষ্য বা শোনা সাক্ষ্য কি গ্রহণযোগ্য। আমরা প্রথমে চলে আসি সংগঠিত ব্যাপার নীতি বা রেস গেস্টি নীতির ক্ষেত্রে। সংগঠিত ব্যাপার নীতি বা রেস গেস্টি নীতি আসলে কি এটা আমাদের একটু জানা দরকার। সংগঠিত ব্যাপার নীতি হচ্ছে যে এরকম, যে ঢাকা শহরে ধরেন গণভবন এলাকায় গণ অভ্যুত্থান হয়েছে। গণভবন এলাকায় গণ অভ্যুত্থান বললে তো এটা হয় না। ধরেন গণ অভ্যুত্থান এলাকায় একজন গণ অভ্যুত্থানের চেষ্টা করছিল, বাট হয় নাই। এর জন্য অভিযুক্ত ধরেন যে ব্যক্তি ডিপজল অভিযুক্ত। এখন গণভবন এলাকায় তো সে কু করার চেষ্টা করছিল অভিযুক্ত। এছাড়াও ঢাকা শহরের বিভিন্ন জায়গায়ও ওই দিন ওই একই সময়ে এক জায়গায় দোকান ভাঙচুর হয়েছে, বিভিন্ন জায়গায় রাজনৈতিক অফিস ভাঙচুর হয়েছে, কিন্তু যে অভিযুক্ত সে শুধুমাত্র ছিল গণভবন এলাকায়। বাকি জায়গাগুলোতে যে বিভিন্ন অরাজকতা সংগঠিত হয়েছে সে জায়গায় সে ছিল না, বাট সে ছিল শুধুমাত্র ওই জায়গায়, এক জায়গায়। আবার এক সময়ও ঘটতে পারে, অথবা
এই ঘটনাটা যখন ঘটছে তার আগে পরেও ঘটতে পারে। এখন যদিও ডিপ জল ছিল শুধুমাত্র গণভবন এলাকায়, কিন্তু ডিপ জলের বিচারের ক্ষেত্রে এর ঢাকা শহরের ওই একই সময় বা ওর আগে বা পরে যত ঘটনা ঘটছে এই ঘটনাগুলো প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের কত ধারায়? 6 ধারায়। এটা হলো রেস্টিয়ান নীতি, মানে যে সকল ঘটনা একই কার্যের অংশ সেই সকল ঘটনাগুলো বিচারের ক্ষেত্রে কি প্রাসঙ্গিক। এটাই বলছে কত ধারায়? 6 ধারায়। যদিও যে অভিযুক্ত সে সকল জায়গায় নাও থাকতে পারে। দেখেন আমরা একটু পড়ি। কোন ঘটনা যা বিচার্য বিষয় নয়, আচ্ছা তার আগে একটু বলে নেওয়া দরকার, আমরা একটু পরেই পড়বানি যে যে কোনো মামলায় যে কোনো মামলায় দুইটা বিষয় সাক্ষ্য দেওয়া যায়। আমাদের সাক্ষ্য আইনের 5 ধারায় বলছে একটা হলো বিচার্য বিষয় আর একটা হলো প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় কি? ধরেন ডিপ জল মিশা সওদাগররা হত্যা করছে, তাহলে এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করছে, চার্জ গঠিত হয়েছে যে বিজিত দল কি হত্যার জন্য, মানে সে কি দোষ স্বীকার করে না বা তার বিরুদ্ধে সে কি হত্যা করছে কিনা, সে বলে না আমি হত্যা করি নাই। এটা হলো বিচার্য বিষয়, যে দীপ জল কি আসলেই হত্যা করছে কিনা, এটা হচ্ছে কি বিচার্য বিষয়। প্রাসঙ্গিক বিষয় হলো যে বিচার্য বিষয় প্রমাণের জন্য বা বিচার্য বিষয়ের সাথে সম্পৃক্ত যা যা আছে, দীপ জল মিশার পরিচয় ছিল কিনা, বা হত্যাকাণ্ড সংগঠনের পরে দীপ জলের রক্ত মাখা ছুরি হাতে দেখছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে কি প্রাসঙ্গিক বিষয়। তাহলে দেখেন কোন ঘটনা যা বিচার্য বিষয় নয় কিন্তু বিচার্য বিষয়ের সাথে এমন ভাবে সংযুক্ত, যা আন্ডারলাইন করেন একই কার্যের অংশ হিসেবে ঘটেছিল, সেগুলা কি প্রাসঙ্গিক। যদিও উক্ত ঘটনা সমূহ আন্ডারলাইন করেন উক্ত একই স্থানে ও একই সময়ে বা বিভিন্ন স্থানে বিভিন্ন সময় সংগঠিত হোক না কেন, একেই সংগঠিত ব্যাপার নীতি বা কি বলে, রেস গেস্টি নীতি বলে। উদাহরণ দেখেন, করিম খাইরুলকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। করিম আঘাত করছে কারে? খাইরুললে। এখানে গুরুতর জখম হলো প্রধান কার্য, এবং ঘটনার আগে বা পরে করিম ও খাইরুল বা যে সকল ব্যক্তির ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা যে কথা বলেছে বা যা করেছে সেগুলো একই ঘটনার কি অংশ, এবং সেগুলো 6 ধারায় প্রাসঙ্গিক। রেস গেস্টি নীতি সোনা সাক্ষ্যের একটি ব্যতিক্রম। সাধারণ নিয়ম হলো সোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না, কিন্তু যখন এটা একই কাজের অংশ তখন উক্ত সোনা সাক্ষ্য কি গ্রহণযোগ্য হবে। ধরেন আমরা এই যে ছাদের উপর পড়তেছি, এই জায়গায় তানবীরের ঘুষি দিয়ে একজনের নাক ফাটাই ফেলছে, কারণ তানবীরের নাক দিয়ে রক্ত টপ্ত পাইয়া পড়তেছে। এখন জানা গেল যে ঘটনার আগে তানবীর আমাদের এই যে নিচে এই যে চার দোকান আছে এই চার দোকানে সে গেছিল, চার দোকানে তার সাথে একজনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। পরবর্তীতে তানবীর ওখান থেকে রাগ হয়ে এই জায়গা চলে আসে, সবাই নামাজ পড়তেছিল, তানবীর একা রুমের মধ্যে বসা ছিল, কে বা কারা যেন তানবীর রে নাকে ঘুষি দিয়ে চলে গেছে। তাহলে ঘটনা ঘটছে এই জায়গা, কিন্তু এর আগে বা পরে যা যা আছে সবগুলো কি একই কার্যের অংশ, এগুলাই প্রাসঙ্গিক, এগুলাই বলে কি রেস গেস্টি। আচ্ছা, তাহলে এই রেস গেস্টি সোনা সাক্ষ্যের একটি ব্যতিক্রম। এবার আমরা চলে আসি দেখেন সাক্ষ্য আইনের 32 ও 33 ধারার ক্ষেত্রে। সাক্ষ্য আইনের 32 ও 33 ধারা নিয়ে আলাদা অনেক প্রশ্ন আছে, সেটা আমরা সামনে পড়বো ডাইং ডিক্লারেশনের ক্ষেত্রে। আপাতত এই জায়গা 32 33 আমরা একটি সংক্ষিপ্ত আকারে পড়বো। 32 সাক্ষ্য আইনের দেখেন 32 ধারা মতে, আন্ডারলাইন করেন, যে ব্যক্তি মৃত, এর নিচে এক দেন ছোট্ট করে আপনার জানার জন্য, যে ব্যক্তি কি মৃত, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে যারা খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 নাম্বার, এটা এর নিচে 2 দিন, বা যে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়েছে এর নিচে 3 দিন, যা বা যাকে আদালতে হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ হয়ে গেছে। ওই লাস্টের খিওর সাথে যে একারটা আছে এটা বাদ দিয়ে দেন, সাপেক্ষ সময়ও কি ব্যয় সাপেক্ষ। সেক্ষেত্রে সেই রূপ ব্যক্তি, আন্ডারলাইন করেন, লিখিত ও মৌখিক বিবৃতি নিম্নলিখিত ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। অর্থাৎ যে মারা গেছে সে যদি বেঁচে থাকা অবস্থায়, ধরেন একজন ব্যক্তি মারা যাওয়ার, আজিজ সাহেব মারা যাওয়ার আগে আমানুর সাহেবের কাছে একটা কথা বলে গেছে। এখন সে বলল যে আমারে তানবীর এমন মারা মারছে ভাই, আমি তো যে কোনো সময় মারা যেতে পারি। এখন তানবীর যখন আজিজ সাহেবরে মারে তখন তো আমানুর ওই জায়গা ছিল না, এই কথা আমানুরের কাছে বইলা ওই আজিজ সাহেব মারা গেছে। এখন পরবর্তীতে আমানুর সাহেব এটা ডাইং ডিক্লারেশন প্রমাণ করতে পারে, যদিও আমানুর সাহেব কিন্তু অ্যাকচুয়ালি দেখে নাই সেই কথাটা কি
শুনছে, এটাই হল 32 ধারা। 32 ধারায় যে ব্যক্তি মারা গেছে, যে ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না, যে সাক্ষ্য দেওয়ার জন্য কি অযোগ্য, আর যাকে আদালতে হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ, সে যদি বেঁচে থাকা অবস্থায় বা যখন সে ছিল এই অবস্থায় কারো কাছে যদি কোনো মৌখিক বা লিখিত বিবৃতি দিয়ে গিয়ে থাকে, সেই মৌখিক বা লিখিত বিবৃতি, এই চার ধরনের লোকের বিবৃতি 32 ধারায় 8টা ক্ষেত্রে প্রাসঙ্গিক। কয়টা ক্ষেত্রে? 8টা ক্ষেত্রে। প্রথমটা দেখেন 32-এর 1, মৃত ব্যক্তি, আন্ডারলাইন করেন, মৃত ব্যক্তি কর্তৃক মৃত্যুর কারণ সম্পর্কিত বিবৃতি। এটা নিয়েই আমরা আলাদাই একটাই প্রশ্ন আছে ডাইং ডিক্লারেশন রিলেটেড। মৃত ব্যক্তি, একজন ব্যক্তি মারা যাওয়ার আগে, তার হসপিটালে নিয়ে গেছে ট্রিটমেন্ট করার আগে, তার যখন সেন্সে আসছে, তার যখন হুশ ফিরছে, তখন সে ডাক্তার সাহেবরে বলছে যে চন্দ্রদিগলিয়া গ্রামের অমুক 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 ব্যক্তি আমারে নির্যাতন করছে, এই কারণে তো আমি যে কোনো সময় মারা যেতে পারি। এবং এই 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 বিবৃতি দেওয়ার পরে দেখা গেল সে, ওই লোকটা ঠিকই কি মারা গেছে। তাহলে ডাক্তার সাহেব এই জায়গা, এই টাইম মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে পারে। ডাক্তার সাহেব কিন্তু যখন মারামারি হয় চন্দ্রদিগলীয় গ্রামে, তখন কিন্তু ডাক্তার সাহেব ছিল না, সে শুনছে কার কাছ থেকে? ওই ব্যক্তির কাছ থেকে যে মারা যাওয়ার আগে। তাহলে ডাক্তার সাহেব এই যে মৃত ব্যক্তি যে বিবৃতি দিয়ে দিল, এখন ডাক্তার সাহেব যা শুনছে এটা তো শোনা সাক্ষ্য, সে তো আর কি প্রত্যক্ষ দেখছে? দেখে নাই। তার এই বিবৃতিটা শোনা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক, নরমালি শোনা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক না, বা 32-এর 1 প্রাসঙ্গিক হবে। 2 নাম্বার দেখেন, তবে এখানে একটা জিনিস মনে রাখেন, শুধু মৃত্যুর কারণ সম্পর্কিত বিবৃতিই প্রাসঙ্গিক, অন্য কিন্তু 32-এর 1 প্রাসঙ্গিক না। 2 নাম্বার দেখেন, বিবৃতি দানকারী কর্তৃক, আন্ডারলাইন করেন, তার স্বাভাবিক কাজকর্ম বা পেশাগত কর্তব্য সম্পর্কে লিখিত স্মারকলিপি। স্বাভাবিক কাজকর্ম বা পেশাগত কর্তব্য সম্পর্কে লিখিত স্মারকলিপি। ধরেন আমাদের এই যে বাসার পাশে লাবিবা হসপিটাল, তো লাবিবা হসপিটালে যদি কোনো নবজাতক ভূমিষ্ঠ হয়, অবশ্যই তার পিতামাতা এবং যে ভূমিষ্ঠ হলো যে অমুক অমুক মাতার গর্ভে, আর এই যে নবজাতক ছেলে অথবা মেয়ে হলো, পিতার নাম অমুক, একটা রেজিস্ট্রি ডেফিনেটলি কি থাকে। বা যে ডাক্তার সাহেব এই অপারেশন করে, ধরেন তার একটা ব্যক্তিগত ডায়েরি আছে, সে লিখে রাখে যে আমি আজকে অমুক অপারেশন করছি, পেশেন্টের নাম এই, তার হাজবেন্ডের নাম এই, বাচ্চা হয়েছে, বাচ্চার ওজন এত কেজি, সে নিজে একটা ব্যক্তিগত ডায়েরি মেনটেন করে। তো বাংলা সিনেমায় যেটা হয় আর কি, ভবিষ্যতে গিয়ে দেখা গেল ওই আমাদের এক নায়কের জন্ম নিয়ে, জন্ম তারিখ নিয়ে প্রশ্ন উঠছে, এতদিন যার কাছে ছিল প্রমাণ, তারা বুঝতে পারলো যে যার কাছে সে লালিত পালিত হয়েছে, ওই ওই বাবা মা তার আসল পিতা মাতা না। তখন তো সে মানে কষ্ট কষ্টে হন্যে হয়ে ঘুরতেছে, তাহলে আমার আসল পিতা মাতা কে? তখন সে খোঁজ নিয়ে জানতে পারলো যে লাবিবা পলিক্লিনিকে তার অমুক সালে অমুক তারিখে অপারেশন হয়েছিল, ডাক্তার লুৎফর রহমান সাহেব অপারেশন করছিল, লুৎফর রহমান সাহেবের ব্যক্তিগত ডায়েরি খুঁজে পাওয়া গেল, এবং সেখানে লেখা আছে যে অমুক, পিতার নাম অমুক, মাতার নাম অমুক। তো এই যে যে ভবিষ্যতে যে জন্ম তারিখ নিয়ে প্রশ্ন উঠবে, লুৎফর রহমান সাহেব তো এটা জানতেন না, জানতো? আর লুৎফর রহমান সাহেব এখনো বেঁচেও নাই, বা উনি এখন আমেরিকা চলে গেছে। তাহলে উনার এই লেখাটা প্রাসঙ্গিক, যদি কোনো মামলা হয়, তার জন্ম নিয়ে যদি কোনো মামলা হয়, এই মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক। কেন? কারণ এই ডাক্তার সাহেব এই বিবৃতিটা দিছিল তার স্বাভাবিক কাজকর্ম বা পেশাগত কর্তব্য সম্পর্কে কি লিখিত স্মারকলিপি, মানে সে তার যখন স্বাভাবিক কাজকর্ম করতেছিল তখন এই বিবৃতিটা সে প্রদান করেছিল। বুঝতে পারছেন? 32-2 বুঝেন নাই কেউ আছেন? আপনি যদি আপনার স্বাভাবিক কাজকর্ম বা পেশাগত কর্তব্য সম্পর্কে যদি কোনো বিবৃতি দিয়ে থাকেন, আপনি তো, আমি যদি কিছু লিখে রাখি এই জায়গায়, ভবিষ্যতে তো আর আমি জানবো না যে আমার এই লেখাটা নিয়ে আলাদা কোনো মামলা হতে পারে কিনা। আমি আমার এই জায়গা কাজকর্ম রিলেটেড কোনো বিবৃতি যদি লিখে রাখি, তাহলে আমার ওই ডায়েরির লেখা ভবিষ্যতে প্রাসঙ্গিক হতে পারে। 3 নাম্বার দেখেন, বিবৃতি দান করে কর্তৃক, আন্ডারলাইন করেন, তার আর্থিক ও মালিকানার স্বার্থের গোলদেন পরিপন্থী কোন বিবৃতি যা তার বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি মামলা হতে পারে। ওই যে 4 শ্রেণীর ব্যক্তি, যে মারা গেছে, হারাই গেছে, যারা হাজির করা যাচ্ছে না অক্ষম, আর যারা হাজির করার সময়ও ব্যয়সাধ্য, এই 4 শ্রেণীর ব্যক্তি তার ওই ঘটনাগুলো ঘটার আগে, মানে মারা যাওয়ার আগে বা হারাই যাওয়ার আগে বা অক্ষম হওয়ার আগে, যদি একজনের কাছে এমন কোন বিবৃতি দিয়ে যায় যেটা হচ্ছে তার তার বিপক্ষে যায়, তার কি বিপক্ষে যায়, তাহলে এইটা
তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো মামলায় ব্যবহার করা যাবে, কিন্তু সে যদি তার পক্ষে যায় কোনো বিবৃতি দেয়, এটা ব্যবহার করা যাবে না। ধরেন তানভীর মারা যাওয়ার আগে তানভীর মারা যাওয়ার আগে আনোয়ারুল হক সাহেবের কাছে বলে যাচ্ছে যে আমি রশিদ ভাই, আমি তো অনেক দেনা হয়ে গেছি, রশিদ সাহেবের কাছ থেকে আমি 30,000 টাকা ধার নিছি, এটা আমার খুব দ্রুত শোধ করা দরকার। এই কথা বলার পরে ধরেন তানভীর অক্ষম হয়ে গেছে, সাক্ষ্য দেওয়ার অযোগ্য, ধরেন পাগলই হয়ে গেছে। এখন রশিদ সাহেবের তো টাকা দরকার, রশিদ সাহেব তানভীরের বিরুদ্ধে মামলা করছে। এখন সাক্ষী রাখছে কারে? আনোয়ারুল হক সাহেব। এখন আনোয়ারুল হক সাহেব যদি এই জায়গায় বিবৃতি দেয় যে তানভীর পাগল হওয়ার আগে আমার কাছে বলে গেছে যে সে রশিদ সাহেবের কাছ থেকে 30,000 টাকা তার নিয়েছিল, আনোয়ারুল হক সাহেবের এই বিবৃতি 32-3 প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক জানেন? কারণ তানভীর যে বিবৃতিটা দিছিল এটা তার পক্ষে যায় না বিপক্ষে যায়? এটা তার বিপক্ষে যায়, কারণ সে টাকা আরেকজনের কাছ থেকে ঋণ নিছে, এটা তার বিপক্ষে যায়। এই ঋণের কারণে ভবিষ্যতে তার বিরুদ্ধে মামলা হতে পারে। কিন্তু তানভীর যদি বলে যেত যে আমি রশিদ সাহেবরে 30,000 টাকা ধার দিছি, এবং এরপরে তানভীর ধরেন মারা গেছে, এখন তানভীরের যে নববিবাহিতা যে স্ত্রী, সে রশিদ সাহেবের বিরুদ্ধে মামলা করছে, এখন এই জায়গায় রশিদ সাহেবের কাছে 30,000 টাকা পাবে। এখন আনোয়ারুল হক সাহেব এই জায়গায় সাক্ষ্য দিলে ওনার সাক্ষ্যের দাম নাই। কেন দাম নাই? 32-3 ওনার দাম নাই, কারণ তানভীর যে কথাটা বেঁচে থাকা অবস্থায় বেঁচে বলে গেছিল, ওই কথাটা তানভীরের যদি পক্ষে যায়, যদি বিপক্ষে যেত তাহলে 32-3 দাম ছিল, কিন্তু যদি পক্ষে যায় তাহলে এই জায়গায় আনোয়ারুল হক সাহেবের কথার কি দাম নাই। এই যে দেখেন, বিবৃতি দানকারী কর্তৃক তার আর্থিক ও মালিকানা স্বার্থের কি পরিপন্থী কোন বিবৃতি, যার জন্য তার বিরুদ্ধে এই যে আন্ডারলাইন করেন দেওয়ানি এবং ফৌজদারি মামলা হতে পারে। এটা কি বুঝছেন কিনা? কেউ বোঝেন না আছেন? এই আসমা খানম, আপনি এখন ঘুমাচ্ছেন কেন? এখন তো বিকাল না। দেখেন, আচ্ছা, এই 3 নম্বর বুঝতেন হৃদয় সাহেব? আচ্ছা, 4 নম্বর দেখেন, সর্বসাধারণের আন্ডারলাইন কেন? অধিকার, প্রচলিত প্রথা, সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিবৃতি, যা আন্ডারলাইন কেন বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে প্রদান করা হয়ে থাকে। এটা হচ্ছে এমন কোন বিবৃতি একজন ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় দিয়ে গেছিল বা হারিয়ে যাওয়ার আগে দিয়ে গেছিল, ওই বিবৃতিটা কোনো বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে দিছিল। এটা হলো কি রিলেটেড? অধিকার, প্রচলিত প্রথা, অথবা সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। ধরেন আমাদের আনারুল হক সাহেব একটা পত্রিকার সম্পাদক, কি আমাদের সময় নাকি? আমাদের সময়ের উনি সাংবাদিক। এখন যদি এরকম একটা ঘটনা হয়, ধরেন বেদগ্রামে উনার বাসার পাশে একটা পানির কূপ আছে, যে ওই পানির কূপ নিয়ে ওনার বাসার পাশে সর্বসাধারণ ওই কূপ থেকে পানি খায় আর কি, এবং ওই কূপ দীর্ঘদিন যাবৎ মানুষ, বিভিন্ন আশেপাশের লোকজন দূর দূরান্ত থেকে আসে, তারা এই পানি ভোগ করতেছে। এই নিয়ে উনি ওনার পত্রিকায় একাধিকবার ওই বিষয় কি লিখছে যে আমাদের এই জায়গায় অমুক একটা কূপ আছে, যে জায়গা থেকে সর্বসাধারণ এই কূপে কি পানি খায়। এখন উনি তো এই কথা লেখছে, এখন মারা গেছে। মারা যাওয়ার পরে ধরেন ওই কূপের যারা আশেপাশের লোকজন বা কূপ যাদের জমিতে আছে, তারা হঠাৎ করে বলল যে এই কূপ থেকে আর কারো পানি খাওয়া যাবে না, পানি উত্তোলন করা কি নিষিদ্ধ। তখন যারা যারা সংক্ষুব্ধ তারা গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করছে যে কেন আমাদের এই জায়গা থেকে পানি ব্যবহার করতে দেওয়া হবে না, এই জায়গা তো 50-60 বছর যাবত এই জায়গা থেকে পানি কি করা হয়, সর্বসাধারণ আহ উত্তোলন করে বা এখান থেকে পানি খায়। তখন যাদের বিরুদ্ধে মামলা করলো তারা বললো যে না, এই জায়গা থেকে সর্বসাধারণ কোনোদিনই পানি নেয় নাই। তখন আনারুল হক সাহেব বেঁচে থাকা অবস্থায় এই যে ওই যে কূপ নিয়ে বিভিন্ন সময় যে রিপোর্ট করছে, উনি তো আর বেঁচে নাই, এই রিপোর্ট গুলো প্রাসঙ্গিক কত ধারায়? 32-4। এই যে দেখেন, কারণ ওটা ছিল সর্বসাধারণের অধিকার, প্রচলিত প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। এবং এটা উনি যখন প্রদান করেছিলেন, এই রিপোর্ট গুলো উনি যখন করছিলেন বা বই যখন লিখেছিলেন, তখন তো বিরোধ আরম্ভ হয়েছিল বলেন? তখন কিন্তু কোনো বিরোধ ছিল না, বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে প্রদান করা হয়ে থাকে। বুঝতে পারছেন? 4 বুঝতেন? অনলাইনে যারা আছেন না বুঝলে প্রশ্ন করেন। 5 নাম্বার দেখেন, 4 বোঝা গেছে ভাই? আলম ভাই বোঝা গেছে? 5 নাম্বার দেখেন, এমন ব্যক্তিদের মধ্যে আন্ডারলাইন করেন রক্ত, বৈবাহিক বা দত্তক সম্পর্কে বিবৃতি,
এবং উক্ত বিবৃতি উক্ত বিষয় আন্ডারলাইন করেন বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে প্রদান করা হয়ে থাকে। ব্র্যাকেটে লেখেন লিখিত বা মৌখিক। 32-এর পাশে একটু ব্র্যাকেটে লেখেন লিখিত বা মৌখিক। রক্ত বৈবাহিক বা দত্তক সম্পর্কে বিবৃতি, এটা আসলে কি? ধরেন এরকম একটা, আমাদের দিনেশ দিনেশ একজন মহিলারে বিয়ে করছে, দীপবালার মা তো আছেই, আর একজন মহিলারে বিয়ে করছে, কিন্তু এটা কেউ জানে না। এখন সে এই আমাদের কোর্টে রুবেলের সাথে দেখা হয়, রুবেলের সাথে তার অন্তরঙ্গ বন্ধুত্ব। রুবেলের কাছে স্বীকার করছে যে আরে বাড়ি বাড়ি তো দুজনের এক জায়গায়, এখন তোর বৌদির কাছে তো এটা স্বীকার করতে পারতেছি না, ঘটনা তুমি একটা ঘটাই ফেলছি যে আমি একজনরে বিয়ে করছি, কিন্তু এটা ভয়তে প্রকাশ করতে পারতেছি না। এবং ঠিকই এই কথা বলার কিছুদিন পরে ধরেন দিনেশ মারা গেছে। দিনেশ কি মারা গেছে, এখন সেকেন্ড ওয়াইফ যে সে এসা আহ, তার স্বামীর অধিকার চাচ্ছে যে আমি তার সেকেন্ড ওয়াইফ, এ জায়গায় তার সম্পত্তির ভাগ আমিও পাবো, কিন্তু প্রথম ওয়াইফ বলতেছে যে তুমি যে ওয়াইফ তার প্রমাণ কি? কোনো প্রমাণই নাই, এটা তোমার ওয়াইফ হিসেবে তার ওয়াইফ হিসেবে মানি না। তখন সে ধরেন ঘোষণামূলক মামলা করে দিছে যে তাকে দিনেশের দ্বিতীয় ওয়াইফ মর্মে ঘোষণা দেওয়া হোক। এই মামলায় রুবেল গিয়ে যদি সাক্ষ্য দেয়, যে রুবেল বলবে যে দিনেশ বেঁচে যাওয়ার আগে আমার কাছে কি বিবৃতি দিয়ে গেছিল যে সে অমুক মহিলারে বিয়ে করছে, তো এই বিবৃতিটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? এই 32-এর 5। বুঝলেন কিনা? ঘটনা সত্যি, বিয়ে করছে ছেলে আছে একটা সচিব নাম করে আমাদের বলছে। আচ্ছা দেখেন, তাহলে এটা হচ্ছে 32-এর 5। এখন 32-এর 5 আমি আপনাদের ব্র্যাকেটে লিখতে বলছি, কি 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 লেখাইছি বলেন তো? মৌখিক। এখন এটা আমি যে উদাহরণটা দিলাম এটা হলো দিনেশ মুখে বলছে, আর দিনেশ যদি বেঁচে থাকা, যদি ওই মুখে না বলে যদি কোনো চিঠিতেও লিখে যায়, তাহলেও সেটা 32-এর 5 কি প্রাসঙ্গিক। আচ্ছা 32-এর 6টা দেখেন, এমন ব্যক্তিদের মধ্যে রক্ত বৈবাহিক বা দত্তক সম্পর্কে বিবৃতি যা কোনো গোল্ডেন দলিলে, কিসে দলিলে আন্ডারলাইন করেন পাথরে লিপিবদ্ধ থাকে, এবং যা উক্ত বিষয়ে বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে প্রদান করা হয়েছিল। কিসে কিসে লিপিবদ্ধ? একই দেখেন ওইটাও 32-এর 5 রক্ত আছে, 32-এর 6 রক্ত আছে, ওই জায়গায় বৈবাহিক আছে, এই জায়গাও বৈবাহিক আছে, ওই জায়গা দত্তক সম্পর্কে বিবৃতি, এই জায়গাও দত্তক সম্পর্কে বিবৃতি। তো ওই জায়গা 32-এর 5 ছিল কি লিখিত আর মৌখিক, আর এটা হলো দলিলে লিখতে হবে অথবা কোনো পাথরে লিখতে হবে, যা উক্ত বিষয় বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। ওই যে যে কথাটা আমি একটু আগে উদাহরণ দিলাম, ধরেন এটা রুবেলের কাছে সে বলে নাই, দিনেশ কষ্টের জ্বালায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের পিছনে গিয়ে পিছনে যে দেওয়াল আছে সেই দেওয়াল এসে লিখে গেছে যে আমি এমক দিনেশ, আমার কষ্টের কথা কাউরে বলতে পারলাম না, আমার পুত্রও আছে, অমুকের বিয়েও করছে। এবং যখন সে এটা লিখে গেছে তখন তো মানে কোনো বিরোধ এখনো আরম্ভ হয় নাই। এই ঘটনার পরে ধরেন লিখার পরে দিনেশ মারা গেছে, তাহলে দিনেশের ওই লেখাটা প্রাসঙ্গিক কত দাঁড়ায় বলেন? 32-এর 6, কারণ সে দলিলে লেখছে অথবা পাথরে লেখছে। বুঝতে পারছেন? তাহলে 32-এর 5 মৌখিক অথবা কি লিখিত, আর 32-এর 6 কি শুধু লিখিত। ধন্যবাদ। বিরোধের পূর্বে বলা যেতে পারে যেহেতু এই জায়গা কিছু না, এই জায়গা 32-এর 5 বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে দেখেন লেখা, নোট তো আপনার আনেন নাই। আচ্ছা 7 নাম্বার দেখেন, সাক্ষ্য আইনের 13-র ক ধারায় উল্লেখিত বিষয় সম্পর্কে কোন বিবৃতি। 13-র ক নিচে লেখেন অধিকার প্রথা, 13-র ক নিচে লেখেন অধিকার প্রথা। আচ্ছা দেখেন, তাহলে 32-এর 7 বললো
যে সাক্ষ্য আইনের 13 ক ধারায় উল্লেখিত বিষয় সম্পর্কে কোনো বিবৃতি। 13 কতেও অধিকার প্রথা আছে, আর আমাদের 32-এর কততে অধিকার প্রথা আছে? 32-এর 4-এ। 32-এর 4-এও অধিকার প্রথা, আর 32-এর 7-এও অধিকার প্রথা। 7-এ অধিকার প্রথা মানে 13 কতে অধিকার প্রথায় সম্পর্কে বিবৃতি। তা আপাতত মনে রাখেন যে 13-তেও অধিকার প্রথা, সরি মানে 32-এর 3-এও অধিকার প্রথা, 32-এর 7-এও কি অধিকার প্রথা। 8 নাম্বারটা দেখেন। 8 নাম্বার, কিছু সংখ্যক লোকের বিবৃতি যা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক। কিছু সংখ্যক লোকের বিবৃতি যা বিচার্য বিষয়ের সাথে কি প্রাসঙ্গিক। এখন কিছু সংখ্যক লোক এরা এরা কারা? কিছু সংখ্যক লোক এরা কারা? তানভীর বলেন তো এই লোকগুলো কারা? ভিআইপি। হ্যাঁ, এই লোকগুলো হয় মারা গেছে, অথবা হারায় গেছে, অথবা অক্ষম, অথবা যারে আনা কি সময় ও ব্যয় সাপেক্ষ। তাহলে ধরেন আমাদের যদি এরকম হয় যে কোটা আন্দোলন রিলেটেড যে ঘটনা, ধরেন এই যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন গঠন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা ই করে রাখেন, মিউট করে রাখেন আর সাউন্ড কমান। তো এই মামলার ক্ষেত্রে দেখা গেল যে যারা কোটা আন্দোলনে নিহত হয়েছে, তারা যদি বেঁচে থাকা অবস্থায় কোনো বিবৃতি দিয়ে যায়, তাদের বক্তব্যগুলো প্রাসঙ্গিক কত দাঁড়ায়? এই যে 32-এর 8-এ, যেগুলো বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক। অথবা ধরেন আমাদের দেশে যখন যুদ্ধ অপরাধের বিচার হলো, ধরেন দেলোয়ার হোসেন সাইদিরে ফাঁসি দেওয়া হয়েছে, বা ফাঁসি দেওয়া হয় না মানে যাবজ্জীবন কারাদণ্ড, তো উনার বিরুদ্ধে মামলার বিচারে, তো উনার বিরুদ্ধে মামলার বিচার তো শুরু হলো 2012 সালের পরে। বাট অনেক লোক আছে যারা 1971 সালের পরে বিভিন্ন পত্র পত্রিকায় বা বইতে লেখালেখি করছে যে দেলোয়ার হোসেন সাইদি অমুক 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 এলাকায় এই করছে, বা অমুক 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 এলাকায় কোনো কিছু অমুক অমুক করলেও দেলোয়ার হোসেন সাইদি কিছু করে নাই অথবা করছে, যাই হোক না কেন। যারা ওই বইগুলো লিখছিল বা যারা পত্র পত্রিকায় লিখেছিল ওই ব্যক্তিগুলো আর বেঁচে নাই। বাট ওই পত্রিকাগুলো বা ওই বইগুলো দেলোয়ার হোসেন সাইদির এই যুদ্ধাপরাধ রিলেটেড মামলায় প্রাসঙ্গিক। সেটা কত দাঁড়ায়? এই 32-এর 8। এই যে দেখেন, কিছু সংখ্যক লোকের বিবৃতি যা বিচার্য বিষয়ের সাথে কি প্রাসঙ্গিক। তো এই ছিল আমাদের 32 ধারায় কয় শ্রেণীর লোকের বিবৃতি প্রাসঙ্গিক? 4 শ্রেণীর। 4 শ্রেণীর বিবৃতি প্রাসঙ্গিক কয়টা ক্ষেত্রে? 8টা ক্ষেত্রে। সবার প্রথমে ছিল যে মৃত্যুকালীন ঘোষণা। 32-এর 2-এ ছিল যে স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি। 32-এর 3-এ ছিল এমন বিবৃতি যা আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী। 32-এর 4-এ ছিল অধিকার প্রথা। 32-এর 5-এ ছিল দত্তক বিবাহ বা রক্তের সম্পর্কের ক্ষেত্রে মৌখিক বা লিখিত বিবৃতি যা বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে প্রদান করে। 32-এর 6-এ ছিল ওই একই কথা, বাট এটা হবে কি লিখিত, পাথরে অথবা দলিলে। 32-এর 7-এ ছিল 13-র ক সম্পর্কে কোনো বিবৃতি, 13-র কতে অধিকার প্রথাই আছে। আর 32-এর 8-এ ছিল যে এমন কোন মানে এমন কিছু সংখ্যক লোকের বিবৃতি যা বিচার্য বিষয়ের সাথে কি বলেন প্রাসঙ্গিক। বোঝাইতে পারছি? আচ্ছা, এবার আমরা চলে আসি দেখেন 33 ধারা। দেখা দেখা যাচ্ছে? আবার ল্যান্ডস্কেপ করেন, মানে একটু ই করেন, আড়াআড়ি করেন, তাহলে আরো ভালো দেখবেন। ধারা 33 দেখেন, সাক্ষ্য আইনের 33 ধারা মতে বিচার চলাকালে কোন সাক্ষী আদালতের নিকট যে সাক্ষ্য প্রদান করে, এটা একটু আন্ডারলাইন করেন, কোন সাক্ষী আদালতের নিকট যে সাক্ষ্য প্রদান করে, মানে একজন ব্যক্তি অলরেডি একটা মামলায় আদালতে সাক্ষ্য প্রদান কি করেছে, এবং ওই সাক্ষীর আন্ডারলাইন করেন মৃত্যু হলে, বা আন্ডারলাইন করে মৃত্যু হলে, সন্ধান পাওয়া না গেলে। কয়টা হলো? মৃত্যু হলে হলো 1, সন্ধান পাওয়া না গেলে কত? 2, বা সাক্ষ্য দিতে অসমর্থ হয়ে পড়লে এটা কত? 3, বা যাকে আদালতে উপস্থিত করা কি সময় ব্যয় সাপেক্ষ, এটা কত? 4, বা যাকে প্রতিপক্ষ সরিয়ে রেখেছে, এটা কত? 5। 32-এ ছিল কয় শ্রেণী? আর এই জায়গায় কয় শ্রেণী? 5। এই জায়গায় এক্সট্রা একটা কোনটা? যাকে প্রতিপক্ষ কি সরিয়ে রেখেছে। মামলার অবস্থা বিবেচনায় ওই সাক্ষীর বল দিবেন পূর্ববর্তী সাক্ষ্য পরবর্তী কোনো মামলায় বা একই মামলায় প্রাসঙ্গিক হবে। যদি ধরেন একজন ব্যক্তি একটা মামলায় সে সাক্ষ্য প্রদান করেছিল, করার পরে
তারে প্রতিপক্ষ মানে জেরাও করছে, সে সাক্ষ্য প্রদান করছে। এখন আমাদের একটা মামলা চলাকালে অনেক সময় সাক্ষীর রিকল চার্জ পরিবর্তন হয়েছে, সাক্ষীর রিকল করা লাগে। রিকল মানে কি, তার আবার পুনরায় তলব করা লাগে। এখন যখন তারে পুনরায় তলব করলো, তখন যে সেই পাঁচটার যে কোনো একটা, সে মারা গেছে, হারাই গেছে, সময় ব্যয় সাপেক্ষ, অযোগ্য, অথবা প্রতিপক্ষ তারে কি সরে রাখছে, তাহলে তার ওই যে যে সে আগে যে বিবৃতিটা দিছিল, আগে যে জবানবন্দি এক্সামিনেশন ইন চিফ বা ক্রস এক্সামিনেশন যা হয়েছে, ওইটা এই পরবর্তীতে কি প্রাসঙ্গিক। এটাই বলছে কত ধারা, 33 ধারা। একই মামলায় প্রাসঙ্গিক, বা যদি আলাদা কোনো মামলা হয় সেই মামলায় কি প্রাসঙ্গিক। তবে দেখেন ক নাম্বার, দেখেন পরবর্তী মামলা আন্ডারলাইন করেন একই পক্ষদ্বয় ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে হয়। পরবর্তীতে মামলা হতে হবে কাদের মধ্যে, একই পক্ষদ্বয় বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে। দেখেন পূর্ববর্তী মামলায় সাক্ষীকে যদি বিরুদ্ধ পক্ষ, আন্ডারলাইন করেন জেরা করার অধিকার, বাংলাটা এই জায়গায় অধিকার বানানটা ভুল আছে, এটা ধয় রস্যি হবে। পূর্ববর্তী মামলায় সাক্ষীকে যদি বিরুদ্ধ পক্ষ জেরা করার অধিকার ও সুযোগ পেয়ে থাকে, অর্থাৎ সে যখন জবানবন্দি প্রদান করতে এসেছিল, প্রতিপক্ষ অবশ্যই তারে কিসের সুযোগ পাইছিল, জেরা করার সুযোগ পাইছিল। জেরা করার প্রতিপক্ষ যদি তারে জেরা করার সুযোগ না পায়, তাহলে ভাই আপনি 33 ধারার সুবিধা নিতে পারবেন। তারপরে দেখেন উভয় মামলার বিচার্য বিষয় যদি একই প্রকৃতির হয়ে থাকে, উভয় মামলার বিচার্য বিষয় যদি কি হয়ে থাকে, একই প্রকৃতির হয়ে থাকে, তাহলে আনারুল হক সাহেব বলেন যে আপনার দৃষ্টিতে 32 আর 33 ধারার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি একই, কি পার্থক্য আছে? এ জায়গা 8টা 5টা দিলে কিন্তু মেলে না, কেউ বলেন না, বলেন, বুঝতে পারেন নাই, রুবেল বলেন। 32 ধারায় যে সাক্ষ্যটা, হ্যাঁ, সাক্ষ্যটা ওই যারা সাক্ষী দিচ্ছে এরা কখনোই আদালতে আসেনি। আসে নাই। কিন্তু 33 ওই ধারায় রুবেলের দ্বারা করছে, আলমের দ্বারা করছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে পিছিয়ে গেছে, এইসব জায়গায় দিয়ে এসে লিখে বেড়াইছে, কিন্তু আদালতে কখনো আসে নাই। 33 ধারায় ওটা আদালত একবার আইছে, পরবর্তী তখন 33 ধারায় সে আদালতে একবার সাক্ষ্য প্রদান করতে এবং তাকে জেরা করাও হয়েছিল, সেই ক্ষেত্রে হলো কত ধারা, 33 ধারা। এবং 32 ধারা হলো 4 শ্রেণীর ব্যক্তি, 33 ধারা কয় শ্রেণী, 5 শ্রেণী। 32 ধারা ওই জায়গায় ক্ষেত্র ছিল কয়টা, 8টা, আর এই জায়গায় কয়টা। তা এটার মেইন পার্থক্য হলো যে 32-এর ক্ষেত্রে সে আদালতে কখনোই আসে নাই, বা 33-এ সে আদালতে একবার কি এসেছিল, এই হচ্ছে কাহিনী। বুঝতে পারছেন? আপনি যদি প্রশ্ন বুঝে বুঝে পড়েন, তাহলে এগুলো কিন্তু আপনি নিজের থেকেই লিখতে পারবেন, এই হচ্ছে কথা। 32 33 বুঝেন নাই, অনলাইন অফলাইন আমার সামনে যারা আছেন বা অনলাইনে যারা আছেন, কেউ আছেন কিনা প্রশ্ন করেন। আচ্ছা, ধরে নিলাম বুঝতে পারছেন। আমরা চলে আসি, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করে জানলাম যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এটার ব্যতিক্রম, প্রথম ব্যতিক্রম ছিল রেস গেস্টি নীতি বা সংগঠিত ব্যাপার নীতি, এবং দ্বিতীয় ব্যতিক্রম ছিল কোনটা, 32 আর 33। থার্ড ব্যতিক্রম হলো স্বীকৃতি আর কি স্বীকারোক্তি। আচ্ছা, আমরা চলে আসি স্বীকৃতি এবং স্বীকারোক্তি আলাদাই একটা টপিক, এটা নিয়ে সামনে আমরা বিস্তারিত করব। এখানে খুব সংক্ষেপে লেখা হয়েছে, দেখি তার আগে আমি একটু রুবেলরে তো জিজ্ঞাসা করছি, তানবীর বলেন, তানবীর, যে আমি বলবো তার আগে একটু বলেন যে স্বীকৃতি এবং দোষ স্বীকার এই দুইটার ভিতর কোনো পার্থক্য আছে কিনা। আর হয় নাই, এই সুমি বলেন, আপনি বলেন স্বীকৃতি আর দোষ স্বীকার কি মনে আছে, ফৌজদারিতে পড়ছি তো। সেটা কি, স্বীকৃতি আর দোষ স্বীকার। আর কোনো পার্থক্য আছে? সাইদুর সাহেব, আপনি পারবেন, হৃদয় পারবেন, স্বীকৃতি আর দোষ স্বীকার আগে বলে। 164 প্রতিষ্ঠা করেছে।
না, ওটা আদালতে যে দেয় এটাও সঠিক না। দেখেন, যেটা পরের বিষয়। আহ সংখ্যাগত ছাড়া এমনি পার্থক্য আছে কিনা। আচ্ছা শুনেন, স্বীকৃতির স্বীকৃতির ইংরেজিতে বলে কি? অ্যাডমিশন। অ্যাডমিশন আসলে কারে বলে? অ্যাডমিশন হলো মানে আপনার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কি কি বলেন? বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো মৌখিক, লিখিত বা ডিজিটাল রেকর্ডে কোনো বিবৃতি দিলে সেটারই কি বলে? স্বীকৃতি। মানে আপনি কোনো মামলা সম্পর্কে যা জানেন সেই সম্পর্কেই যে কোনো কথাটাই কি বলে? স্বীকৃতি। এটা বিচার্য বিষয় সম্পর্কে হতে পারে, এটা কি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কেও হতে পারে। এটার ইংরেজি হচ্ছে কি? অ্যাডমিশন। তাহলে অ্যাডমিশন আপনার দেওয়ানি মামলায়ও হতে পারে, অ্যাডমিশন কি ফৌজদারি মামলায়ও হতে পারে। বুঝতে পারছেন? এখন যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করতেছে, একজন ব্যক্তি ধরেন স্বীকার করতেছে, যে ডিপজল স্বীকার করতেছে যে আমি নিশা সওদাগরকে মারছি, সে নিজের দোষ কি নিজে স্বীকার করতেছে। প্রথমত এটা হলো স্বীকৃতি, কারণ সে যে বিবৃতিটা দিছে এটা বিচার্য বিষয়ের সাথে কি প্রাসঙ্গিক। প্রথমত এটা কি স্বীকৃতি। আর যেহেতু নিজের দোষ নিজে সে স্বীকার করেছে, তাই পরবর্তীতে এই স্বীকৃতিটা কিসে পরিণত হবে? দোষ স্বীকার বা স্বীকারোক্তি বা কনফেশন। বুঝতে পারছেন? আচ্ছা, অপরাধ স্বীকারও যা, দোষ স্বীকারও তাই, স্বীকারোক্তিও তাই। ইংরেজিতে বলে কি? কনফেশন। এখন আমরা এটা বিস্তারিত সামনে পড়বো যে স্বীকারোক্তি বা দোষ স্বীকার আবার বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। প্রথমত আমরা বাক্যর বাণী সামনে গিয়ে ওর বাণী আলাদা তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো জুডিশিয়াল, এক্সট্রা জুডিশিয়াল আর রেট্রাক্টেড। জুডিশিয়াল কনফেশন কাকে বলে? যদি কোনো ম্যাজিস্ট্রেটের কাছে বা আদালতের কাছে যে দোষ স্বীকারটা করে এটা বলে জুডিশিয়াল কনফেশন। এক্সট্রা জুডিশিয়াল মানে ম্যাজিস্ট্রেট ছাড়া দুনিয়ার আর যার কাছে করে, এটা হচ্ছে কি এক্সট্রা জুডিশিয়াল। আর রেট্রাক্টেড হচ্ছে আপনি একবার ম্যাজিস্ট্রেটের কাছে জুডিশিয়াল স্বীকারোক্তি করেছিলেন, তারপরে আবার আপনি গিয়ে বলতেছেন যে আপনার অত্যাচার করে ভয় দেখাইয়া প্রতিশ্রুতি দিয়ে দোষ স্বীকারটা করাইছে, প্রকৃতপক্ষে আপনি স্বেচ্ছায় করেন নাই। এটারে বলে কি? রেট্রাক্টেড বা প্রত্যাহারিত দোষ স্বীকার। আবার স্বীকারোক্তিরে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেই দুই ভাগে বলে হচ্ছে আপনার ইনকালপেটরি আর এক্সকালপেটরি। ইনকালপেটরি মানে হলো নিজের জড়াইয়া যে দোষ স্বীকার, মানে আমি তো ছিলাম সাথে অমুক অমুক অমুকও ছিল, ইনকালপেটরি। আর এক্সকালপেটরি হলো নিজেরে আপনি জড়ান নাই, এটা হচ্ছে আপনার এক্সকালপেটরি। তো আশা করি তাহলে বুঝতে পারছেন যে দোষ স্বীকার বা কনফেশন শুধুমাত্র কোন ধরনের মামলার ক্ষেত্রে? ফৌজদারি। আর অ্যাডমিশন কোন ধরনের মামলা? দেওয়ানি ফৌজদারি উভয়। আবার সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু দেখি। দেখেন যে সাক্ষ্য আইনের 17 থেকে 31 ধারা পর্যন্ত স্বীকৃতি এবং দোষ স্বীকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত থেকে কত? 17 থেকে 31। স্বীকৃতি ও দোষ স্বীকারোক্তির ক্ষেত্রেও জনশ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। যেমন দেখেন, সাক্ষী ঘটনা সংঘটিত হওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়েছিল, যদিও সে ঘটনা নিজে চোখে দেখে নাই, বরং উপস্থিত প্রত্যক্ষ সাক্ষীদের নিকট থেকে ঘটনা সম্পর্কে অবগত হয়ে পুলিশকে জানায়। এই ক্ষেত্রে যদিও তার সাক্ষ্য জনশ্রুত সাক্ষ্য, তথাপি প্রত্যক্ষ সাক্ষীদের সাক্ষ্যের সাথে তার সাক্ষ্য সমর্থিত হয়, এমন জনশ্রুত সাক্ষ্য কি হবে? প্রাসঙ্গিক হবে। বলবে যে আমি তো কে কারে হত্যা করছে আমি নিজ চোখে দেখি নাই, বাট আমি আসার সাথে অমুক অমুক অমুকের কাছে শুনলাম যে অমুক অমুক অমুকরে কি হত্যা করছে। তো এই ক্ষেত্রেও এই জনশ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক হবে। আর এটা প্রথমত হলো স্বীকৃতি। কেন স্বীকৃতি বলেন? কারণ বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোন বিবৃতির কি বলে? স্বীকৃতি। উপরোক্ত ক্ষেত্র সময়ে জনশ্রুত সাক্ষ্য আদালত কর্তৃক গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক হতে পারে। তাইলে আমরা একেবারে একেবারে শুরুতে প্রশ্নে চলে যান, একেবারে প্রথম পেজে চলে আসেন। প্রথম পেজে প্রথম পেজে যদি দেখেন, আমরা একটু মিলাই দেখেন। আজকে পড়া শুরু করছিলাম হচ্ছে এই যে নাম্বার প্রশ্ন দেখেন, চ থেকে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, ব্যতিক্রম সহ ধারণাটি দা এভিডেন্স অ্যাক্টের আলোকে ব্যাখ্যা করুন। এটার যা উত্তর আর ছয়ের উত্তর কি একই। এই যে দেখেন, জনশ্রুত সাক্ষ্য বা হিয়ার্স এভিডেন্স বলতে কি বুঝো?
শ্রুত সাক্ষ্য আদালতে কি গ্রহণীয় আলোচনা করুন। তো আসুক বা খ আসুক, উত্তর কি বলেন? একই। আচ্ছা, এখন আমরা দেখব যে পাবলিক ও প্রাইভেট ডকুমেন্ট বলতে কি বোঝায়। উদাহরণ সহ আলোচনা করুন। সরকারি কর্মকর্তা কর্তৃক সরবরাহকৃত ব্যক্তিগত দলিলের জাবেদা নকল কি পাবলিক ডকুমেন্ট হিসেবে গণ্য হতে পারে কিনা। আমরা দেখে আনোয়ারুল হক সাহেব বলেন যে প্রাথমিক সাক্ষ্য আর মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে? মাথা আউলে যাচ্ছে কে সব, ক্লাসে নাই তো আপনি? প্রাথমিক সাক্ষ্য কারে বলে বলেন? আপনার সামনে এই যে যে নোট আছে, এটা কি? আর আরেকটা জিনিস একটু শুনেন, আমরা আপনাদের একটু বলি। ধরেন আমি আপনাদের একটা শীট দিছি, বললাম যে আপনারা সবাই এটা থেকে ফটোকপি করে নেন। তাহলে আপনারা ফটোকপি করলে সেই ফটোকপি গুলা হচ্ছে কি সাক্ষ্য? আর আমার যে মেইন কপি এটা কি? প্রাথমিক সাক্ষ্য। এইটুক বুঝেন তো? এখন ধরেন মেইন কপি তো আমার কাছে আলমারিতে আটকা। এখন আপনারা এই জায়গা মোটামুটি অনলাইন দিয়ে অফলাইন দিয়ে আমার সামনে মোটামুটি 15-20 জন আছেন। এখন আপনাদের কাছে দেন 15 জনের কাছে 15টা ওই একই ফটোকপি আছে। এই ফটোকপি একটার একটার ক্ষেত্রে কিন্তু আবার প্রাথমিক সাক্ষ্য। বুঝেন কিনা? মানে এই মানে যদি কোনো মূল দলিল থেকে, ধরেন একটা মূল বই থেকে 1000 কপি বই তৈরি করা হয়েছে, তাহলে ওই 1000 কপির সাপেক্ষে ওই এক কপি হচ্ছে কি প্রাথমিক সাক্ষ্য, আর 1000 কপি হচ্ছে কি মাধ্যমিক সাক্ষ্য। কিন্তু ওই এক কপি আপনি দেখে দেন, ওই যে 1000 কপি, এটা একজন আর একজনের ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য। বুঝেন কিনা? একজন আর একজনের ক্ষেত্রে কি প্রাথমিক সাক্ষ্য। বুঝেন কিনা? প্রথম আলো পত্রিকা, ধরেন প্রথম আলো পত্রিকার ডেফিনেটলি একটা মূল কপি আছে। সেই মূল কপি থেকেই তো সব কপি কি ছাপাইছে। তাহলে ওই মূল কপিটা হলো ওই বাকি 5 লাখ কপির তুলনায় মূল কপিটা হচ্ছে কি প্রাথমিক সাক্ষ্য, বাকি 5 লাখ কপি কি মাধ্যমিক সাক্ষ্য। কিন্তু ওই মূল কপি বাদ দেন, এই যে 5 লাখ কপি, এটা একটা একটা সাপেক্ষে কি প্রাথমিক সাক্ষ্য। বুঝেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা পড়বো যে পাবলিক ডকুমেন্ট আসলে কারে বলে আর প্রাইভেট ডকুমেন্ট কাকে বলে। আমরা একটু পড়া শুরু করি। দেখেন যে নাম্বার, সাক্ষ্য আইনের 74 ধারায় সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট বলে, আর 75 ধারায় বেসরকারি দলিল বা প্রাইভেট ডকুমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা প্রথমে চলে আসি সরকারি দলিল। দেখেন সাক্ষ্য আইনের 74 ধারা অনুসারে নিম্নলিখিত দলিল সমূহ কি দলিল? সরকারি দলিল। 1 নাম্বার দেখেন, কোন সার্বভৌম কর্তৃপক্ষের কার্য বা কাজের রেকর্ড। সার্বভৌম কর্তৃপক্ষ বুঝেন? ধরেন বাংলাদেশ বার কাউন্সিল একটা কি সার্বভৌম কর্তৃপক্ষ। এই যে আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এরা এক একটা কি সার্বভৌম কর্তৃপক্ষ। তাহলে বাংলাদেশ বার কাউন্সিল যদি কোনো নোটিশ দেয় বা তাদের কার্য বা কার্যের রেকর্ড, সবগুলো হচ্ছে কি ডকুমেন্ট? পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল। তারপরে দেখেন সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের কার্য বা কার্যের রেকর্ড। সরকারি প্রতিষ্ঠান, ধরেন যে সকল সরকারি যত অফিস আছে, তারা তাদের যে কার্য, তারা যদি কোনো নোটিশ দেয় বা তাদের যে কাজের রেকর্ড, এজাহার ছিল, এজাহারটা যখন এফআইআর হয়ে গেছে তখন এফআইআরটা কি হয়ে গেছে সরকারি দলিল। বাট এজাহার রেকর্ড হওয়ার, এফআইআর হিসেবে রেকর্ড হওয়ার আগ পর্যন্ত এজাহার কিন্তু সরকারি দলিল না। তার এবং দেখেন বিদেশি রাষ্ট্রের আইনসভার বিচার বা শাসন বিভাগের কার্য বা কার্যের রেকর্ড সম্পর্কিত দলিল হলো কি দলিল? সরকার। এছাড়া বিদেশি রাষ্ট্রের আইনসভা বা বিচার বা শাসন বিভাগের কার্য বা কার্যের রেকর্ড সম্পর্কিত যত দলিল আছে সব কি দলিল? সরকারি দলিল। বলেন তো আইন পাঠ কি দলিল? আপনাদের সামনে আমি যে নোট দিলাম, এটা কি সরকারি দলিল কিনা? এটা সরকারি দলিল না। আচ্ছা, তারপরে দেখেন 2 নাম্বার, বাংলাদেশের সরকারিভাবে রক্ষিত, এটা আন্ডারলাইন করেন, সরকারিভাবে কি রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড সরকারি দলিল বলে গণ্য হবে। যেমন বিক্রয় চুক্তি আন্ডারলাইন করে নিবন্ধিত হলে তা কি দলিল? সরকারি দলিল। আপনি একজনের কাছে জমি বিক্রি করতে চাইছেন, বায়না দলিল করতেন, বেসরকারি দলিল। কিন্তু বায়না দলিলটা যদি নিবন্ধন করেন,
তখন ওটা কি হয়ে যাবে? সরকারি দলিল। অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনার সরকারি দলিল হয়ে যাবে। উদাহরণে চলে আসি আমরা, দেখেন উদাহরণ যদি আমরা দেখি যে নিবন্ধিত বিক্রয় দলিল, শুধু বিক্রয় দলিল যদি আসে, কি দলিল? বেসরকারি। ভোটার তালিকা, এই ভোটার তালিকাটার নিচে লেখেন জাতীয় ভোটার তালিকা। ভোটার তালিকা, এখন আমি যদি বলি যে ধরেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোটার তালিকা, এটা কিন্তু আপনার আবার পাবলিক ডকুমেন্ট না। এই ভোটার তালিকা বলতে বোঝানো হয়েছে আমাদের জাতীয় নির্বাচনের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা। খতিয়ান, খতিয়ান মানে পর্চা, ওই যে বিএস পর্চা, আর এস পর্চা, এই সবগুলাই কি পাবলিক ডকুমেন্ট। জন্ম মৃত্যু সনদ 164 দ্বারা লিপিবদ্ধকৃত জবানবন্দি, ওয়ারেন্ট, সমন ইত্যাদি হচ্ছে কি পাবলিক ডকুমেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন চলে আসি বেসরকারি দলিল। আচ্ছা, তার আগে একটা কথা বলি নি, আমাদের অনেকেই পড়ার সময় বুঝতে পারি না, আমরা পাবলিক ডকুমেন্ট, প্রাইভেট ডকুমেন্ট আর প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স গোলাই ফেলি। পাবলিক ডকুমেন্ট তো সংজ্ঞা বুঝলেন। ধরেন একটা পোস্টার, ধরেন একটা আহ, এজাহারের যে মূল কপি, সেটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। সেটা সরকারি দলিল, কিন্তু মূল কপি হচ্ছে কি প্রাথমিক সাক্ষ্য। কিন্তু যদি এজাহারের মূল কপি থেকে আপনি যত ফটোকপি গুলা করেন, সবগুলা কি মাধ্যমিক সাক্ষ্য। বুঝেন কিনা? মানে সরকারি দলিলটা প্রাথমিক, যদি সরকারি দলিলটা স্বয়ং মূল কপি হয় তাহলে কি প্রাথমিক সাক্ষ্য। আর মূল দলিল থেকে যদি আপনি কি করেন, ফটোকপি করেন, তাহলে এটা কি? তার মানে সরকারি দলিল মানেই কি সর্বদা প্রাথমিক সাক্ষ্য? হ্যাঁ, সরকারি দলিল প্রাথমিক সাক্ষ্যও হতে পারে, আবার কি সরকারি দলিল মাধ্যমিক সাক্ষ্যও হতে পারে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা বেসরকারি দলিলে চলে আসি। বেসরকারি দলিল, সাক্ষ্য আইনের 75 ধারা অনুসারে সরকারি দলিল ছাড়া অন্যান্য সকল দলিল কি দলিল? বেসরকারি দলিল। যেমন ইজারা দলিল। আচ্ছা, আনারুল হক সাহেব বলেন ইজারা দলিল কখন পাবলিক ডকুমেন্ট হতে পারে? যদি ওইটা কি হয়, নিবন্ধন করে। ধন্যবাদ। বন্ধকি দলিল ইত্যাদি, এসব দলিল ব্যক্তিগতভাবে প্রস্তুত করা হয়। তবে ব্যক্তিগত দলিল রেজিস্ট্রি করা হলে তা কি হয়ে যাবে? সরকারি দলিল হয়ে যাবে। সাক্ষ্য আইনের 61 থেকে আন্ডারলাইন করেন 73 ধারায় বেসরকারি দলিল বা ব্যক্তিগত দলিল প্রমাণের বিধান দেওয়া হয়েছে। তা আর যদি আপনাদের পাবলিক ডকুমেন্ট বা প্রাইভেট ডকুমেন্ট আসে, আশা করি ইনশাল্লাহ পারা যাবে। এবং এখানে আর একটা জিনিস একটু লিখে রাখেন যে আদমশুমারি রিপোর্ট হচ্ছে বেসরকারি দলিল। আদমশুমারি প্রতিবেদন হচ্ছে কি দলিল? বেসরকারি দলিল। আচ্ছা, এখন দেখেন রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক ইস্যুকৃত কবলা দলিলের জাবেদা নকল সরকারি দলিল কিনা। বলতেছে যে রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক ইস্যুকৃত কবলা দলিলের জাবেদা নকল, এটা কি সরকারি দলিল হিসেবে গণ্য হবে কিনা। সাক্ষ্য আইনের 76 ধারার শর্ত সাপেক্ষে, আন্ডারলাইন করেন, কত ধারার শর্ত সাপেক্ষে? 73 ধারার শর্ত সাপেক্ষে যদি রেজিস্ট্রেশন অফিসার কবলা দলিলের জাবেদা নকল সরবরাহ করে, জাবেদা নকল মানে কি সার্টিফাইড কপি, যদি জাবেদা নকল সরবরাহ করে, তাহলে তার সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট বলে কি হবে? গণ্য হবে। কারণ দলিলটি সরকারি কর্মকর্তা কর্তৃক, আন্ডারলাইন করেন, তার সরকারি দায়িত্ব পালনে তৈরি। মানে সরকারি অফিস থেকেই তো দিতে নাকি, এবং সরকারি নিয়ম অনুযায়ী তা সংরক্ষণ এবং নকল সরবরাহ করা হয়েছে। তবে এক্ষেত্রে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ হতে হবে। শর্তসমূহ কি কি দেখেন, নিম্নলিখিত শর্তসমূহ কি কি? 1 নাম্বার, নিবন্ধনকৃত কর্মকর্তা ঘোষণা করবে যে এটি মূল দলিলের জাবেদা নকল। মূল দলিলের কি নকল? জাবেদা নকল। 2 নাম্বার দেখেন, নকল সরবরাহের তারিখ থাকতে হবে, মানে কোন দিন এই নকলটা সরবরাহ করো এটার তারিখ কি থাকতে হবে। 3 নাম্বার দেখেন, অফিসের সিল মোহরকৃত হতে হবে। সিল মোহরকৃত মানে কি? ওই যে কোন অফিস থেকে দিল সেটা সিল মোহরকৃত হতে হবে। উপরোক্ত শর্তাদি পূরণ হলে
রেজিস্ট্রি অফিসার কর্তৃক ইস্যুকৃত কবলা দলিলের জাবেদা নকল সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট বলে কি হবে, এইটা এই আঙ্গিকে আসতে পারে, অথবা আর এক আঙ্গিকে আসতে পারে যে সরকারি কর্মকর্তা কি কোনো দলিল দিতে বাধ্য কিনা, কোনো দলিলের নকল দিতে বাধ্য কিনা। যদি ওই দলিলের নকল দেওয়ার নিয়ম থাকে তাহলে সে বাধ্য, আর নিয়ম না থাকলে তো সে বাধ্য না। বুঝতে পারছেন? সেক্ষেত্রেও উত্তর কত দাঁড়ায়? 73 দাঁড়ায়। বাধ্য, অবশ্যই বাধ্য। যেগুলো দেওয়ার নিয়ম আছে সেগুলো সে দিতে বাধ্য, আর যেগুলো দেওয়ার নিয়ম নাই সেগুলো সে দিতে বাধ্য না। আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, অনলাইন অফলাইন যারা যারা সামনে পেছনে আছেন দেখেন। ভুয়া সাহেব, প্রশ্ন আছে? আচ্ছা, আপনাদের আজকে আমরা একটু কম পড়বো, আজকে এই পর্যন্তই, বুঝতে পারছেন? তার আগে আমি একটু বলে দিই শুনেন, যে আপনারা এখন থেকে শনিবারে কি আপনারা পরীক্ষা দেন না কেন ভাই? শনিবারে যে আমাদের যে এক্সাম ডে, পরীক্ষার দিন, আপনারা পরীক্ষা 3-4 জন দেন। ওই কানিস ফাতেমা দেন, জাকারিয়া দেন, ভুইয়া দেন, আনোয়ারুল হক সাহেব দেন, তাও উনি এবার মনে হয় দেন নাই। জি। তো আপনারা যারা যারা আছেন পরীক্ষা দিবেন ভাই। পরীক্ষা না দিলে আপনার, আমি আবারও বলি, আপনারা যারা প্রিলি পাস করছেন তারাই অ্যাডভোকেট হওয়ার যোগ্য, কিন্তু আপনাদের ভুলগুলো তো জানাই না, ভুলগুলো হচ্ছে লেখায়। তো আপনি যদি না লেখেন আপনার ভুল ত্রুটি তো আমি সংশোধন করতে পারবো না। তো তার আগে আমি আগামী শনিবারের আপনাদের কি সিলেবাস এটা আমি একটু বলে দিই। আগামী শনিবারের পরীক্ষা সকালবেলা অনুষ্ঠিত হয়, সকাল 10টা থেকে। সিলেবাস হচ্ছে, বলে তো দিছিলাম বোধহয়, তারপরে আবার একটু বলি। আহ আমি একটু বলে দিই, দেখেন আমাদের, ওয়েট, আমাদের ফৌজদারির সাজেশন ছিল 18 নাম্বার প্রশ্ন থেকে। 18 থেকে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, অর্থাৎ 18 থেকে 26 পর্যন্ত। 18 থেকে 26 আমাদের সাজেশনের, 18 থেকে 26 এটা পরীক্ষা, 50 মার্কের পরীক্ষা। আর খাতা এমনি একটা রয়েছে, একটা পেন্ডিং দেবানি, আগামী দিন মঙ্গলবার পেয়ে যাবেন। 18 থেকে 26 পর্যন্ত আমি আপনাদের উপস্থিতি চাচ্ছি, পরীক্ষা দিবেন সবাই। আর অফলাইনে অনলাইনে যারা আছেন তারাও পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে অনলাইনে যারা আছেন তারা ক্যাম স্ক্যানার অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকে স্ক্যান করে পিডিএফ আকারে পাঠাবেন, পিডিএফ। কেউ এমনি ছবি দিবেন না। 18 থেকে 26 পর্যন্ত। স্যার একটা ফৌজদারি, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। কোশ্চেন হচ্ছে জাবেদা নকল কি 73 দ্বারা না 77 দ্বারা স্যার? কি বললেন? বলছি জাবেদা নকল 73-এ বলছিলেন না 77-এ বলছিলেন স্যার, আমি কনফিউজ। 73, 77-এ বলছে যে সরকারি দলিল জাবেদা নকল দিয়ে প্রমাণ করা যায়। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, যে আর কিছু আছে বুঝতে পারছি। জিজ্ঞাসা? না স্যার, ঠিক আছে, বুঝছি স্যার। তাহলে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত থাক। বুঝতে পারছেন? এই শেখ সুমি, আপনিও পরীক্ষা দেন নাকি? বাসায় বসে পরীক্ষা দিয়ে খাতা দেখাবেন।